নির্বাচনকে সামনে রেখে কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে সরকার ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পতিত অশুভ শক্তি নির্বাচনকে সামনে রেখে যখনই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে তখনই সরকার আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে বলেও জানান রিজওয়ানা হাসান। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেওয়ার সময় অতিবাহিত হয়েছে। এখন অচলাবস্থা কাটাতে সরকার শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। তো এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কেউ যদি জাতীয় স্বার্থকে, নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে, তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে। একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিয়াদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার কুমিল্লা বোর্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়া ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন কমিশনার। তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র 80 থেকে 90 দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবে এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। আজকে যাদের উদ্দেশ্যে এই কর্মশালা, অতীতে কোন নির্বাচনের আগে প্রিজাইডিং পুলিশ অফিসারদেরকে নিয়ে এভাবে সমস্যা নিরূপণের জন্য কর্মশালা হয়েছে কিনা আমি জানি না, তবে হয়তো হয়েছে। তবে এবারের প্রেক্ষিতটা আমরা প্রিজাইডিং পুলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি এই কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবারে টু দ্য পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে। বাগেরহাটে 4টি এবং গাজীপুরের সংসদীয় আসন 5টি থাকবে। নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালতে আদেশ দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার। কাজলের হাইকোর্ট বেঞ্চে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 30 জুলাই প্রাথমিকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। পরে 4 সেপ্টেম্বর কেবল সীমানা পরিবর্তন করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে ইসি। এ বিষয়ে করা রিটের শুনানি শেষে নির্বাচন কমিশনের গ্যাজেটকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। একই সাথে গাজীপুরে 1টি আসন বাড়িয়ে নির্বাচন কমিশনের গ্যাজেটও অবৈধ ঘোষণা করা হয়। আগের মতোই গাজীপুরে 5টি আসন বহাল থাকবে বলে রায়ে জানানো হয়। বাগেরহাট 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98, 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98 এবং 198কে যোগ করেছিল গাজীপুরে। 198টিকে এলিমিনেট করে 96 আসন সংখ্যা 98 যেটা সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এবং আদালত আরও বলেছেন, যেহেতু আইনে আছে যদি ডিলিমিটেশন অনুযায়ী নির্বাচন না করা যায় তাহলে মানে ইমিডিয়েট আগে নির্বাচনে যেভাবে ছিটছিল সেভাবে নির্বাচন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 5.5 লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, গত 5 আগস্টের পর থেকে আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে যুবকদের আনা হচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা সুনির্দিষ্ট হয় নাই, কারণ রাষ্ট্রের এখনো তো অনেকগুলো আয়োজনের ক্ষেত্রে এখনো আমরা তফসিল পাওয়ার পরে যখন সুনির্দিষ্ট হবে, তফসিলে সুনির্দিষ্টভাবে বলা হবে, তখন সেটার ভিত্তিতে আমাদের চূড়ান্ত। বাট 5.5 লাখের উপরে আপাতত যে ভোট কেন্দ্র আছে সেটা 5.5 লাখের উপরে আমাদের মোবাইল।
ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে একটি মহল দেশের সর্বনাশ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লব শুধু ৩৬ দিনের নয় ১৭ বছরের আন্দোলন ছিল, যার ফলে ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঠাকুরগাঁয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সুপরিকল্পিতভাবে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করেছিল তারাই আজ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যন্ত্রবর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমরা চাওয়া। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রক্তাক্ত ৩৬ জুলাই অভ্যুত্থান ও জাসাস শীর্ষক প্রামাণ্য ফটো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের ফলে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এটা কিন্তু শুধু ৩৬ জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। পুরো আন্দোলন বিগত ১ দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি ৫ই আগস্ট যতই বলুন আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি আরো বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। পুরানা পল্টন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ৮টি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টনে সমাবেশ করবে ৮টি ইসলামী দল। সরকারকে বোঝাতে চাই, রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসীকে বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে, জনমত তৈরি হইতে পারবে। এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে ৫ দফা দাবি সেটা মেনে নেবে। আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন। তা আমরা বলেছি, আপনারা জামায়াতের ডাকে যে সাড়া দিতে না চান, কী কারণে আমরা জানি না, কারণ যাই হোক না কেন এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল, এক দল ডাকলে আট দল আসে না, কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিসিয়ালি হয়, কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব, তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই। নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকে নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ ও গণভোট প্রশ্নে দুই দলকে দ্রুত সমাধানে আসার আহ্বান জানান তিনি। আর দেশের দুই বৃহত্তর দল আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, নির্বাচনের আগে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দরা। আগামী দিনে রাজনৈতিক দলগুলোকে এই শ্রমিকদেরকে
হাতিয়ার হিসাবে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার জায়গা থেকে সরে আসতে হবে। তারা জানান, সরকারের বেঁধে দেওয়া 7 দিন পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কোনো রাজনৈতিক দল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সবসময় শ্রমিক জনগোষ্ঠীকে, গরিব জনগোষ্ঠীকে সবসময় রাজনীতির মূলধারা থেকে দূরে সরিয়ে রাখা হয়। দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রসঙ্গে সরকার নিষ্ক্রিয়, রাজনৈতিক দলগুলোর সাথে চলছে সাপলুডু খেলা। রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, এখনো ব্যবহার করে যাচ্ছে। জামায়াত ইসলাম প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা, সোজা করার হুমকি দিচ্ছে। পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় নামবে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি কোনো কারণে এরকম একটা আস্থাহীনতা তাদের মধ্যে তৈরি হয়েছে কিনা যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এই জন্য নির্বাচনের আগে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আর এর জন্য বিএনপি জামায়াতকে দোষারোপ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে নির্বাচন আয়োজনের অযোগ্য মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, এই সরকারের যে উপদেষ্টা পরিষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। আর নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতের, আর তাই জুলাই সনদ বাস্তবায়নে এই দুই দলকেই দায়িত্ব নিতে হবে বলে জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিএনপি যদি জুলাই সনদের নোট অব ডিসেন্ট ঢোকানোর পায়তারা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে বলেও হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর ইউনূসকে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, যারা মামলা, বাণিজ্য, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে তাদের সাথে জোট করে নির্বাচন থেকে সরে যাওয়া ভালো। নির্বাচন সুষ্ঠু অবাধ করার জন্য রাজনৈতিক দলগুলোর দায় রয়েছে, রাজনৈতিক দলগুলো সে দায় এড়াতে পারে না। এ সময় তিনি আরো মন্তব্য করেন, হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। নির্বাচন হবে, তবে নির্বাচনের পূর্বে অবশ্যই আমাদের এই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে এবং এই আদেশ, এটা কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ, কোনো প্রজ্ঞাপন না, এটা হইতে হবে কি আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দিতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমাদের যে সামনে নির্বাচনটি আছে, সেই নির্বাচনটিকে বানচাল করে দেওয়ার আমরা চক্রান্ত দেখতে পাচ্ছি। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমাদের রাজনৈতিক দলের দায় রয়েছে, আমরা কোনোভাবেই সেই দায় এড়াইতে পারি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষমতায় গেলে জনগণকে পয়সা খরচ করে এমপিদের কাছে যেতে হবে না, জামায়াতের প্রতিনিধিরাই পয়সা খরচ করে জনগণের কাছে যাবে। ঢাকা 15 সংসদীয় আসনে এক প্রীতি সমাবেশে কথা বলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সুশিক্ষার ব্যবস্থা করা হবে, কর্মক্ষেত্রে নারীদের পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। জামায়াত নারীদের রত্নগর্ভা মা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সমাবেশে স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি, এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়, সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সায়েদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আবু সায়েদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণের পর সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আজ প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এর আগে 9 দিনের মামলার 62 সাক্ষীর 11 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলন রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এদিন জব্দ তালিকার 2 জনের জবানবন্দি নেওয়া হয়। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামীকাল। এর আগে এই 2 মামলায় গ্রেফতার থাকা 7 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখতিয়ার সুযোগ বা আমাদের কারণে আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে দুজনের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ আদেশ দেন। সাংবাদিক মঞ্জুরুল আলমের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন প্রথমে 1 সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়। পরে অস্বাক্ষরিত আদেশ রিকল করে আবেদনটি খারিজ করা হয়েছে। হাইকোর্ট বলছে যে কোথায় কোন সম্পত্তি ধ্বংস এটার উত্তর দিতে পারে না। এইখানেও আসার পরে যেটাই হলো সেটা হলো যে লতিফ সিদ্দিকীর বেলা এইটা তারা বললো যে ঠিক আছে তাইলে আমাদের সো এখন তার মুক্তি পেতে বাধা নাই। হাইকোর্টের যে আদেশটা ছিল সেই আদেশটাই বেতন কাঠামোর 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার সচিবালয়ে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষকদের একাংশ। 3 দফা দাবিতে গত 3 দিন ধরে রাজধানীতে আন্দোলন করছেন সহকারী শিক্ষকরা। তাদের 3 দফা দাবি হলো 10ম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। শাহবাগ থানায় আটকদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার প্রতিবাদে রাত 12টা 1 মিনিটে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। দেশে রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1179 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 169 জন, চট্টগ্রাম বিভাগে 151 জন, ঢাকা বিভাগে 239 জন, ঢাকা উত্তর সিটিতে 172 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 157 জন, খুলনা বিভাগে 70 জন, ময়মনসিংহ বিভাগে 89 জন, রাজশাহী বিভাগে 109 জন, রংপুর বিভাগে 12 জন, সিলেট বিভাগে 8 জন ও অন্যান্য স্থানে 3 জন ভর্তি হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে ডাবল মার্ডারের ঘটনায় প্রধান অভিযুক্ত রিফাত বাহিনীর প্রধান রিফাত সহ 2 জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। ভোরে জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরের খোশকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি অবৈধ বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 7 রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। গ্রেফতার অন্যজন রিফাতের সহযোগী লিমান। রিফাত থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক সহ 6টি মামলা রয়েছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরতলাস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 9 CPC 1 এর কমান্ডার মোহাম্মদ নূর নবী। আজকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুরের উজানচরে খোশকান্দি গ্রামে অভিযান চালিয়ে রিফাত